আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। দর্শক, আজ ১৯শে জুলাই ২০২৬। আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে গ্রেফতার হচ্ছেন নেতানিয়াহু, নিউ ইয়র্ক সিটি মেয়রের লাস্ট প্ল্যান। আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই লিখুন আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনার শেষ পর্যন্ত আপনারা থাকবেন বলেই প্রত্যাশা করছি। দর্শক, নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে শহরটিতে এলে তাকে গ্রেফতার করা হতে পারে। তার কার্যালয় থেকে এখনো বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান মামদানি। নিউ ইয়র্ক টাইমসের দ্য ইন্টারভিউ পডকাস্টে কথা বলতে গিয়ে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানি বলেন, তার প্রশাসনের আইন বিভাগ সক্রিয়ভাবে নেতানিয়াহুর সম্ভাব্য গ্রেফতারের বিষয়টি নিয়ে আলোচনা করছে। নির্বাচনী প্রচারণার সময় মামদানি এমন পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। মামদানি বলেন, আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান দ্য হ্যাগে। তিনি একজন যুদ্ধাপরাধী। দ্য হেগ মানে হচ্ছে যেখানে যুদ্ধাপরাধের আদালত রয়েছে, সেটিকে তিনি বুঝিয়েছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত অভিযোগ গঠন করেছেন। আর আপনি দেখবেন অনেক মানুষই শুধু কয়েক বছর ধরে তার কর্মকাণ্ডের ফলে যা ঘটেছে সে কারণেই এর সঙ্গে একমত পোষণ করবেন। আইন তাকে এমন কিছু করার অনুমতি দেয় কিনা প্রশ্নের জবাবে মামদানি বলেন, এ নিয়ে আমাদের আইন বিভাগের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। তবে আমরা জাতীয় পর্যায়ে যা দেখছি তা হলো কখনো কখনো নিজের মতো করে আইন তৈরি করা এবং আইনের সীমা অতিক্রম করে যাওয়ার প্রবণতা। তবে এমন কিছুতে আমাদের কোনো আগ্রহ নেই। আন্তর্জাতিক অপরাধ আদালত ২০২৪ সালে নেতানিয়াহু ও অন্য ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তাদের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন আইসিসির এই গ্রেফতারি পরোয়ানার নিন্দা ইতোমধ্যেই জানিয়েছেন। প্রিয় দর্শক, তো আমরা দেখতে পাচ্ছি যে জোহরান মামদানির এই ঘোষণা নিয়ে ইতোমধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। মামদানি একজন বামপন্থী রাজনীতিক। তিনি গত কয়েক দশক ধরে নিউ ইয়র্ক সিটিতে কাজ করছেন। রাজনীতির সঙ্গে যেমন জড়িত রয়েছেন, একইভাবে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ডেও তার পরিচিতি রয়েছে। নিউ ইয়র্ক সিটিতে তিনি বিপুলভাবে জনপ্রিয়। তো এইরকম একজন জনপ্রিয় জনপ্রতিনিধি যখন নিপীড়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গ্রেফতারের কথা বলেন, তখন সেটার তাৎপর্য অনেক উপরে বা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারই বটে। জোহরান মামদানি এমন কোন নেতা নন যে তিনি একটা কথা বলে মানুষের কাছে প্রিয় হতে চান বা একটা কথা বলে আওয়াজ তুলতে চান, ভাইরাল হতে চান। আমরা যদি সত্যিকার অর্থেই বিশ্লেষণ করি, দেখব জোহরান মামদানি খুবই জনপ্রিয় একজন দায়িত্বশীল নেতা। তিনি নির্বাচনের সময় যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইতিমধ্যে সেই সব প্রতিশ্রুতির অনেকগুলোই কিন্তু পূরণ করেছেন। নির্বাচনের সময় এই প্রতিশ্রুতিটিও দিয়েছিলেন যে জাতিসংঘের কোনো অধিবেশনে যদি নেতানিয়াহু নিউ ইয়র্কে আসেন তাহলে তাকে গ্রেফতার করানোর ব্যবস্থা করা হবে। তো দর্শক, আমরা দেখি যে মামদানি ইসরায়েল সরকারের একজন কঠোর সমালোচক। তিনি বারবার গাজায় ইসরায়েলের যুদ্ধকে জাতিগত নিধন বলে নিন্দা জানিয়েছেন। তবে ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করে আসছে বরাবরই। শনিবার জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টার্স মেয়র মামদানির মন্তব্যকে নিছক রাজনৈতিক নাটক বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। এই সপ্তাহের শুরুতে এবিসি রেডিওর উপস্থাপক সিড রোজেন বার্গের সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু বলেছেন যে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি সেখানে গেলে তাকে গ্রেফতার করার সম্ভাবনা নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে তিনি একেবারেই উদ্বিগ্ন নন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যাননও বলেন, নেতানিয়াহু নিউ ইয়র্কে আসবেন, গর্বের সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন এবং বিশ্বের সামনে দাঁড়িয়ে ইসরায়েলের সত্য ও নিজের নাগরিকদের রক্ষা করার অধিকার তুলে ধরবেন। জোহরান মামদানির এই ঘোষণার পর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে চলে এসেছে যে আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি বিদেশি রাষ্ট্র বা সরকার প্রধানকে গ্রেফতার করার ক্ষমতা কি যুক্তরাষ্ট্রের কোনো নগরের মেয়রের আছে কিনা।
এই প্রশ্নের উত্তর দিতে হলে প্রথমে আইসিসির বিষয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থান বুঝতে হবে। আইসিসি প্রতিষ্ঠার রোম স্ট্যাটিউট এর স্বাক্ষরকারী রাষ্ট্রগুলোর মধ্যে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কেউ নেই। ইসরায়েল প্রথম চুক্তিটিতে সই করলেও পরে তা প্রত্যাহার করে নিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সবসময় তার নাগরিক ও মিত্রদের উপর আইসিসির বিচারিক ক্ষমতা প্রয়োগের বিরোধিতা করে আসছে। রোম স্ট্যাটিউটের 12 থেকে 15 ধারা অনুযায়ী আইসিসি যেসব পরিস্থিতিতে বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারে সেগুলো হচ্ছে অপরাধী কোনো স্বাক্ষরকারী রাষ্ট্রের নাগরিক হলে বা অপরাধটি কোনো স্বাক্ষরকারী রাষ্ট্রের ভূখণ্ডে ঘটলে, কোনো স্বাক্ষরকারী রাষ্ট্র আদালতকে কোনো পরিস্থিতির বিচারের জন্য পাঠালে, নিরাপত্তা পরিষদ জাতিসংঘ সনদের 7ম অধ্যায় অনুযায়ী কোনো পরিস্থিতি বিচারের জন্য পাঠালে, কোনো অসদস্য রাষ্ট্র আদালতের কাছে অ্যাডহক ঘোষণার মাধ্যমে তার বিচারিক ক্ষমতা গ্রহণ করলে, অথবা প্রসিকিউটর যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে নিজে থেকেই তদন্ত শুরু করলে বিচারিক ক্ষমতা প্রয়োগ করা যাবে। প্রিয় দর্শক, ফিলিস্তিন 2015 সালে রোম স্ট্যাটিউটে যোগ দেয়। এরপর 2021 সালের ফেব্রুয়ারিতে আইসিসির প্রাক বিচারিক চেম্বার নিশ্চিত করেছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সংগঠিত অপরাধের উপর আদালতের বিচারিক ক্ষমতা রয়েছে। 2024 সালের নভেম্বরে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গাজায় অনাহারের পরিস্থিতি সৃষ্টি এবং বেসামরিক নাগরিকদের উপর নির্যাতনের অভিযোগ রয়েছে এই দুই নেতার বিরুদ্ধে। কিন্তু এই যে আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটা আইসিসি নামে পরিচিত, সেই আদালতের কি কোনো ধরনের বাহিনী রয়েছে এই ধরনের গ্রেফতার অভিযান পরিচালনার জন্য? দর্শক, চলুন আমরা সেটিও জেনে নিতে চাই। না, আইসিসির নিজস্ব কোনো গ্রেফতারি বা প্রয়োগকারী সংস্থা নেই। এটি গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে সদস্য রাষ্ট্রগুলোর উপর নির্ভর করে। 2025 সালে যুক্তরাষ্ট্র আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে, যার মধ্যে সম্পদ জব্দ করা এবং ভিসা নিষেধাজ্ঞা ছিল। আফগানিস্তান ও ফিলিস্তিনে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মাধ্যমে সংগঠিত অপরাধের তদন্তে বাধা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয় বলে ধারণা করা হয়। আইসিসির আদেশ যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আন্তর্জাতিক আইনের বিকল্প হিসেবে সর্বজনীন বিচারিক ক্ষমতার বিধান প্রয়োগ করতে হবে। এই নীতি অনুযায়ী যে কোনো রাষ্ট্র গুরুতর আন্তর্জাতিক অপরাধের, যেমন গণহত্যা, যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধ, তা যেখানেই ঘটুক বা অপরাধের জাতীয়তা যাই হোক না কেন, অভিযুক্ত ব্যক্তিদের বিচার করতে পারবে। দেখুন, সুইজারল্যান্ড, পর্তুগাল, স্পেন, ফ্রান্স এবং জার্মানির মতো বেশ কয়েকটি দেশ সফলভাবে বিদেশি কর্মকর্তাদের বিচার করতে এই নীতি ব্যবহার করেছেন। যেমন 2014 সালে গাম্বিয়ার মন্ত্রী উসমান সোনোকোকে মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা এবং ফ্রান্সের একটি আদালতের মাধ্যমে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। প্রিয় দর্শক, তো এখানে এই যে সার্বজনীন বিচারিক ক্ষমতা প্রয়োগের ঘটনা কিন্তু ইসরায়েলের ক্ষেত্রেও ঘটেছে। কেমন? ইসরায়েল এই সুবিধাটা নিয়েছে। আগে ঘটে যাওয়া ঘটনাগুলোর নির্দেশ করছে যে সামগ্রিকভাবে সর্বজনীন বিচারিক ক্ষমতার নীতিটি ইসরায়েলের বিরুদ্ধে একটি শক্তিশালী আইনি যুক্তি হিসেবে কাজ করতে পারে। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে অ্যাডলফ ইচম্যান এর বহুল পরিচিত মামলা, যিনি হলোকাস্টের স্থপতি হিসেবে পরিচিত ছিলেন। এই ঘটনায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ 1960 সালের মে মাসে ইচম্যানকে আর্জেন্টিনা থেকে অপহরণ করে জেরুজালেমে নিয়ে আসে। সেখানে তার বিচার হয়। আদালত ইচম্যানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। 1962 সালের 1 জুন তাকে রামলার আইলন কারাগারে ফাঁসিতে ঝোলানো হয়। দেখুন, ইসরায়েল আর্জেন্টিনা থেকে ইচম্যানকে অপহরণের ন্যায্যতা প্রমাণ করতে সর্বজনীন বিচারিক ক্ষমতা প্রয়োগ করেছিল। তারা যুক্তি দেখিয়েছিল ইচম্যানের বিরুদ্ধে জার্মানিতে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগ ছিল। 15 বছর আগে নুরেমবার্গের আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনালে অপরাধী ঘোষিত একটি সদস্য ছিলেন তিনি, একটি সংস্থার সদস্য ছিলেন তিনি। ইসরায়েলের দাবি ছিল সর্বজনীন বিচারিক ক্ষমতা রাষ্ট্রকে অপরাধীরা যে দেশের হোক বা যে দেশেই বসবাস করুক না কেন তাদের গ্রেফতারের ক্ষমতা দেয়। ইচম্যানের ক্ষেত্রে অপরাধী ছিল জার্মান নাগরিক, নির্যাতিতরা ছিলেন জার্মান ইহুদি। অপরাধ জার্মানির মাটিতে সংগঠিত হয়েছিল, অপরাধীকে অপহরণ করা হয়েছিল আর্জেন্টিনা থেকে। এখন দেখুন যে সর্বজনীন বিচারিক ক্ষমতা ইসরায়েল প্রয়োগ করেছিল, একই ক্ষমতা কিন্তু জোহরান মামদানিও প্রয়োগ করতে পারেন যদি চান। কিভাবে? যেহেতু এই ক্ষমতা বলে নেতানিয়াহু অপরাধ করেছেন
ইসরায়েলে এবং ফিলিস্তিনে। তিনি ইসরায়েলের নাগরিক। কিন্তু এই যে সর্বজনীন বিচারিক ক্ষমতা, এই ক্ষমতা আইন অনুযায়ী প্রয়োগের থেকে আ প্রয় প্রয়োগের মধ্য দিয়ে নিউ ইয়র্কে যদি উপস্থিত হন নেতানিয়াহু তাহলে তাকে গ্রেফতার করা যাবে। এক্ষেত্রে বেশ কটি প্রতিবন্ধকতা রয়েছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার মানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই বিষয়টিকে কিভাবে গ্রহণ করে? আইনের যে বৈধতা, সেই বৈধতার প্রয়োগ করতে কেন্দ্রীয় সরকার দেবে কিনা? এখন দেখুন জোহরান মামদানি তিনি হচ্ছেন একটি সিটির মেয়র। হ্যাঁ, সিটিকে সুরক্ষার জন্যেও নিজস্ব বাহিনী রয়েছে বা সিটির কিছু ক্ষমতা আছে। সেই ক্ষমতাগুলো প্রয়োগ করে যদি নেতানিয়াহুকে তিনি গ্রেফতার করেন, তাহলে তাকে গ্রেফতার করে জেলে বন্দী করতে হবে। সেই বন্দী করার ক্ষমতা আবার জোহরান মামদানির আছে কিনা বা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তিনি কর্তৃত্বশীল কিনা। এই নানান বিষয়গুলো এখন বিবেচনা করা হচ্ছে, ভেবে দেখা হচ্ছে যে কিভাবে নেতানিয়াহুকে গ্রেফতার করা যায় সর্বজনীন বিচারিক ক্ষমতা প্রয়োগ করে। দেখা যাক প্রিয় দর্শক, সবচেয়ে বড় কথা হচ্ছে জোহরান মামদানি যে উদ্যোগটি গ্রহণ করলেন, এটা নিঃসন্দেহে সাহসী একটি উদ্যোগ। সমগ্র বিশ্বকে নেতানিয়াহুর বিরুদ্ধে একটি চমৎকার মানবতার পক্ষের বার্তাও এর মধ্যে দেয়া হচ্ছে। জোহরান মামদানি তিনি তার এই কাজের প্রতি দৃঢ়তা দেখিয়ে বলছেন যে আইনের নানা ধরনের বিধিবিধান যাচাই বাছাই করা হচ্ছে। আইনের মধ্য থেকেই নেতানিয়াহুকে কিভাবে গ্রেফতার করে জেলে বন্দী করা যায় এবং শাস্তি নিশ্চিত করা যায় সেই জন্যে যা যা বিধি বন্দোবস্ত করার তা তিনি গ্রহণ করবেন। দেখা যাক জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র হিসেবে কতটুকু পারেন বা তিনি আইনের বৈধতার মধ্যে থেকে যতটুকু পারবেন এর বাইরে যদি বিশ্বব্যাপী একটা জনমত তৈরি করতে পারেন, তাহলে জাতিসংঘের ওই অধিবেশনেই কিন্তু নৈতিকভাবে কাবু হয়ে যাবে ইসরায়েল এবং তার নিপীড়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আমরা চাই এই মানবতা বিরোধী অপরাধীর ন্যায্য বিচার। যেভাবে নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে ফিলিস্তিনে, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ, অসহায় মানুষদের হত্যা করা হয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে জঘন্যতম। এই হত্যাকাণ্ডের জন্য দায় নেতানিয়াহু এবং তার নিপীড়ক বাহিনীর। অবশ্যই নেতানিয়াহুকে এই দায় নিতে হবে। শিশু হত্যার দায় কি এড়াতে পারবেন নেতানিয়াহু? নারী হত্যার দায় কি এড়াতে পারবেন নেতানিয়াহু? একটি জনপদকে ধ্বংস করে দেওয়ার দায় কি এড়াতে পারবেন? হামাসের বিরুদ্ধে অভিযানের তকমা আউড়িয়ে তিনি কি মুক্তি পাবেন তার অপরাধ থেকে? জোহরান মামদানির এই উদ্যোগকে স্যালুট করছি। পৃথিবীর আদালতে বিচার যদি নাও সম্ভব হয়, নিশ্চয়ই পরকালে এমন কঠিনতম শাস্তির মুখোমুখি হবেন যে সেখান থেকে এড়িয়ে যাবার বা লুকোনোর কোনো উপায়ই থাকবে না। তবে আমরা মানবতার পক্ষের মানুষ হিসেবে প্রত্যাশা করি পৃথিবীতে এইসব নিপীড়কের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক বা শাস্তি নিশ্চিত হোক, যাতে অন্য অপরাধীরাও ভয়ে কম্পমান থাকে, নতুন অপরাধ করার সাহস না পায়। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।